প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন নীলুফার চৌধুরী মণি, সাবেক সংসদ সদস্য রয়েছেন, মার্দিয়া মমতাজ, প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনাদের দুজনকেই স্বাগত। আগামী নির্বাচনে 4 কোটির বেশি তরুণ ভোটার রয়েছেন, যেটা বলা যায় মোট ভোটারের 40%। আরেকটা জিনিস রয়েছে এর সঙ্গে, সেটা হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ের বৈধ প্রার্থীদের প্রায় 1/3 বয়সের তরুণ ও যুবক। এর মানে এরা হলো মোট প্রার্থীর 31.31%। 12 কোটির 3 ভাগের 1 ভাগ। না, এটা হলো প্রার্থীরও কিন্তু মানে 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, মানে ভোটার, তরুণ ভোটার এবং প্রার্থী একই রকম শতকরা হিসাবে। নীলুফার চৌধুরী মণি, প্রশ্ন হচ্ছে যে তরুণরা শুধু কি একটি সংখ্যাই এখন, নাকি এবার তারাই ক্ষমতার চাবিকাঠি হয়ে উঠতে পারে? কি বলবেন? তরুণরা হচ্ছে একটা দেশের প্রাণ, জি। একটা পৃথিবীর প্রাণ শক্তি। তরুণরা যে কোনো জায়গায় এত বড় রিস্ক নিতে পারে, যেটা সর্বোচ্চ প্রমাণ হচ্ছে 24-এর 5ই আগস্ট। জি। এই তরুণরা সামনে ছিল বলেই এত বড় একটা ঘটনা ঘটেছে, জি। বিজয়টা আসতে পেরেছিল। ওরা জীবনে আত্মহত্যা দিয়েছিল বলেই এটা সম্ভব হয়েছিল। সেইখান থেকে বাংলাদেশের 1/3 তরুণ ভোটার কিংবা প্রার্থী দুইটাই আমাকে মোহিত করে। আমি চাই যে নবীন এবং প্রবীণের সংমিশ্রণে যে সরকার হয়, সেই সরকার অনেক দূর পর্যন্ত সমৃদ্ধির পথে যেতে পারে, যদি মানসিকভাবে এরা সবাই দেশপ্রেমে জাগ্রত থাকে, তাহলে যেতে পারে। তো আমরা এটা বিশ্বাসও করি যে তারা আসুক। আমরা আমাদের পক্ষ থেকে, আমরা যারা না নবীন না প্রবীণ, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। ইলেকশনের ফলাফলে তরুণ ভোটাররা যেদিকে যাবে সেটা একটা মেসেজ, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। 4 কোটি ভোটার এবং তরুণরা, অন্যান্য ভোটার যেমন বয়স্ক ভোটাররা যেমন অনুপস্থিত থাকার সম্ভাবনা প্রবল থাকে, তরুণদের সেটা থাকে না। এরা হুলিয়ার মধ্যেও নিজেকে সমর্পণ করতে পারে। সো দ্যাট একটা তরুণ কিউরিওসিটি নিয়েই ভোট দিতে যাবে, আবার প্রথম ভোট। সেইখানে আমি মনে করি যে তরুণ না, শুধু 40 ঊর্ধ্ব বয়সের মানুষের প্রথম ভোট আছে। 45 পর্যন্ত 2001 থেকে 2001-এ যার বয়সটা 17.5 ছিল, আর 17-র সঙ্গে আপনি 25 বছর যোগ দিলে প্রায় 40 বছর হয়ে যায়, বা এরকম যে ভোটার হয় না, তাদের অনেকটা হয়ে যায়। তো এখন ওই জায়গা থেকে আমরা বলতে চাই যে এরা যদি একটা দিককে বেছে নেয় তাহলে অনেকটা ভালো করবে, কিন্তু এরা যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তৈথবচ আগের মতোই হবে, যে যাকে সাপোর্ট করবে সেইভাবে যদি দেয়। কিন্তু এদের যদি ইউনিটি থাকে তাহলে এরা অনেক কিছু করতে পারবে। মার্দিয়া মমতাজ, আপনি অনেক তরুণ এবং এটা বোধহয় আপনার প্রথম ভোট হবে নাকি এরকম? জি, এর আগে তো ভোটারই হন নাই, এরকম একটা অবস্থা। আপনি আমাদের চেয়ে আর একটু ভালো বুঝবেন। আসলে কি এই তরুণরা এই এবারের ভোটের রাজনীতিতে এটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারবে শেষ পর্যন্ত, বা দাঁড়াবে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হ্যাঁ, আমি আপার সাথে একমত। এখন এখানে কয়েকটা এলিমেন্ট আছে। প্রথমত হচ্ছে, দেখেন, তরুণদের কিছু অভিজ্ঞতার অভাব থাকে। হ্যাঁ, এখন এটাকে কিভাবে ওভারকাম করে ফেলা যায়, এটা আমরা দেখি যে আমাদের তরুণরা ইতিহাস নিয়ে অনেক সচেতন, আগের যে কোনো সময়ের তুলনায় সচেতন। এবং শেখ হাসিনাকে নামানো, নতুন একটা সরকার গঠন, এরপর কি হবে সেগুলোর ব্যাপারে যখন ওরা কথা বলে, তখন আমার খুব অবাক লাগে যে ওরা মাত্র হয়তো ইউনিভার্সিটি পাশ করে আসা ছেলে মেয়ে, আমার ছাত্ররাও আছে এর মধ্যে। তো ওদের মধ্যে দেখি যে একে তো ইতিহাস নিয়ে জানার অভাব নাই, হ্যাঁ, একটা যেটা বলতে পারেন এটা অভিজ্ঞতার অভাব আছে। তো আমার মনে হয় মানুষ তো আসলে থেকেই শিখে। কে কবে ইউনিভার্সিটিতে রাজনীতি শিখে এসে রাজনীতি করেছে, তাই না? আমরা যদি বাংলাদেশের হিস্ট্রিতে দেখি, কেউই প্রস্তুতি নিয়ে আসেন নাই। বরং বলা যায় যে শেখ মুজিব হয়তো কিছুটা প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছেন, রুট লেভেলে কাজ করেছেন, কিন্তু বিএনপির দিকে তাকান, জিয়াউর রহমান কিংবা বেগম খালেদা জিয়া কোনো প্রস্তুতি ছাড়াই এসেছেন এবং শেখ মুজিবের থেকে ভালো করেছেন, এটা নিঃসন্দেহে বলা যায়। শেখ মুজিব কিংবা হাসিনার থেকে ভালো করেছেন। তো এখানে আসলে অভিজ্ঞতার চাইতে ব্যাপার হচ্ছে তার সততা, তার ইন্টিগ্রিটি, যেটা বলছে সেটার উপর টিকে থাকতে পারছে কিনা।
এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, তরুণদের একটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে ওরা কোনো রেসিপি অনুসরণ করে না, তাই না? কোনো রেসিপি, কোনো সংবিধান, কোনো নিয়মের বই এদেরকে আপনি ধরিয়ে দিতে পারবেন না, ওরা আপনার কথা শুনবে না। দেখেন একটা মাত্র শব্দ একটা সংবাদ সম্মেলনে যে রাজাকারের বাচ্চা, তারা এটাকে ধরেছে। আমরা হইলে হয়তো প্রতিবাদ বলতাম তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের সিলেবাস অনুযায়ী, আমাদের রেসিপি অনুযায়ী, কিন্তু ওরা এটা কাছে ধারে যায় না। সেদিন রাত্রে ঢাকা ইউনিভার্সিটির সমস্ত হল থেকে মেয়েরা সহ নেমে আসছে কি, যে ঠিক আছে তুমি কে আমি কে, রাজাকার। এবং কে বলেছে, এই প্রথম বাংলাদেশে প্রকাশ্যে হাসিনাকে স্বৈরাচার বলা হলো, তাই না? এবং লাস্ট আমি যেটা বলতে চাই যে তরুণদের যে এনার্জি, সেটা আমাকে খুব অবাক করে। আমি একটা উদাহরণ দেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা নির্বাচিত সদস্য, একটা মেয়ে, ওর সাক্ষাৎকার শুনছিলাম। তো ও বলছিল যে যখন ওই যে গণনায় দেরি হচ্ছিল, প্রথমে তো মেশিনে কাউন্ট হচ্ছিল, পরে দাবি করা হলো যে না এগুলো হাতে গুনতে হবে, তখন 3 দিন লেগে গেল, প্রায় 2.5 দিন লেগে গেল। তো বলেছে এই 2.5 দিন আমরা গোসল করি নাই, খাই নাই, ওখানে বসেছিলাম। আমার কাছে অবাক লাগছিল যে এই চ্যালেঞ্জটাতে আমি নিজে কিভাবে থাকতাম। এই এনার্জি যাদের আছে তারা ইনশাআল্লাহ ভোট কেন্দ্র পাহারা দেবে, আমার এটা মনে হয়। তো অবশ্যই এখানে তরুণদেরকে যারা কাছে টানতে পারবেন কিংবা তাদেরকে ইমপ্রেস করতে পারবেন, তাদের জন্য একটা ভালো সংবাদ তারা বয়ে আনতে পারে। নীলবার চৌধুরী মনি, তরুণরা কি এখন মার্কা বা দল দেখে ভোট দিবে না প্রার্থী দেখে ভোট দিবে, কি মনে হয় এদের অ্যাটিটিউডটা কেমন মনে হচ্ছে? আমার কাছে, আমার ঘরেও 2টা তরুণ আছে, এদের সাথে আলাপ করলে অনেক কিছু স্পষ্ট হয়। কিন্তু ওরা যখন দেখে, ওরা কাছ থেকে ওদের বাবা মা, ওদের আত্মীয় স্বজন, ওদের এনভায়রনমেন্টাল যে ফ্রেন্ড সার্কেল, ওদের সুখ দুঃখ কষ্ট হাসি কান্না বেদনা সবকিছু ওরা ফলো করে। ওরা যখন দেখে যে এই মানুষটা আমাদের এই সারাউন্ডিং, এই লোকটাকে খুব কষ্ট দিয়েছে, এটার প্রতিবাদ করতে হবে, যার যে জায়গায় যেটা আছে, ওরা স্পষ্টভাবে বাবা মার বিরোধিতা করতে পারে, ওরা স্পষ্টভাবে একটা পুরানো নীতির বিরোধিতা করতে পারে। এটা ওরা এই প্রজন্ম শিখে আসছে, এটা কিন্তু আমি পজিটিভলি নেই, যে ওরা ওদের সাথে কিন্তু এটার সাথে যুক্তি আছে, যুক্তি দিয়ে বলে যে সে তো এই কাজটা করেছিল, তোমার কাছে এই কাজটা তুমি কথা বলতে পারো না কারণ তুমি সনাতনী, বাট আমি কথা বলবো, আমি কথা বললে কিন্তু আমি কথা বলবো। তো এই জায়গা থেকে আমি মনে করি তরুণরা যেটা বুঝবে, ব্যক্তি দেখবে, কর্মসূচি দেখবে, ব্যক্তি দেখবে এবং বেটার দেন এটা দেখবে। একটা বিষয় সেটা হলো যে এই যে আপনার দল বিএনপি তরুণদের আনার ব্যাপারে কি কোনো চেষ্টা করেছে? আমার দল বিশেষ করে 5ই আগস্টের পর, 5ই আগস্টের আগে যেটা একটা দল আপনার নেপথ্যে রাজনীতি করেছিল, তারা কিন্তু তাদের তরুণদের একটা জায়গায় ভিড়িয়ে দিয়েছিল, অন্য একটা দলের সাথে কাকের বাচ্চা কোকিল মানুষ করে দিয়েছে, কোকিলের বাচ্চা কাকে, সেটা ভিড়িয়ে দিয়েছিল। পরবর্তীতে সময় হয়েছে সেখান থেকে এনেছে, বাট অন্য জায়গায় এটা হতে পারে, বাট সেটা প্রকাশ করার এখনো তারা মনে করে নাই। বিএনপি সেটা করে নাই, না করাতে কি হয়েছে, বিএনপির ছেলে মেয়েগুলো ক্যাম্পাস আউট ছিল বছরের পর বছর, বেশ বিশ্ববিদ্যালয় কলেজ পড়ার কয়েক প্রজন্ম, মানে এক প্রজন্মকে আমি 4 বছরে ধরি, যে একটা অনার্স পাশ করা পর্যন্ত 4 বছর হলে এখানে যদি 15 বছর, 15.5 বছর, আরো 2 বছর, 17.5 18 বছর, এখানে আপনার প্রায় 4-5 প্রজন্ম চলে গেছে, যেইখানে তারা কোনো ইন্টিমেসি করতে পারে না। আরেকটা অভিযোগ কিন্তু রয়েছে, আপনি নীলবার চৌধুরী মনি, আমি আপনাকে ক্যাম্পাস থেকে জানি, আমরা খুব কাছাকাছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আপনি স্টুডেন্ট পলিটিক্স করেছেন। এইবারের যে তরুণদের না টানার পেছনে বা কম আসছে আর একটা অন্যতম কারণ হিসেবে রাজনীতি পিছিয়ে একটা যে অভিযোগটা তুলছেন আপনাদের দলের ব্যাপারে, সেটা হলো যে নেতৃত্ব চেঞ্জ হয় না। ওইখানে 5ই আগস্টের আগ পর্যন্তের ঘটনা, 5ই আগস্টের পরে যারা গুপ্ত ছিল তারা যখন প্রকাশিত হয়েও গুপ্ত থাকলো, প্রথমে কিন্তু তারা নিজেকে প্রকাশ করে নাই, তখন তারা একটা সুর তুলেছিল বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি হবে না, এবং এটা বিএনপি মনে করেছিল এটাই বোধহয় ইউনিভার্সাল ট্রুথ। তারা যে ভিতরে অন্যভাবে রাজনীতিটা করেছে, এটা বিএনপির ওই মেধায় ধরেছিল কিনা আই ডোন্ট নো। এবং বিএনপি সনাতনী রাজনীতি করেছে, এখানে বিএনপি সনাতনী রাজনীতি করতে গিয়ে কি হয়েছে, আপনার কমিটি যেমন কমিটির একটা অনেক জ্যাম ছিল,
কমিটি অনেক লেন্দি প্রসেসে ছিল, পুরানো কাউকে এখানে আপনিও পারতেন কিনা জানি না, যে একটা ছেলে জেল জুলুম হুলিয়া খেটেছে, 50টার মামলা হয়েছে রাজনৈতিক, তারা হঠাৎ করে বাদ দিলে সে কোথায় যাবে? এই মূল্যায়নটা বিএনপি করতে গেছে যে ও এত বিপদে আছে, ওর যদি পথটাও না থাকে তো মারা যাবে। তো ওই সব মূল্যায়নটা করতে হয়েছে, যেটা একটা ফ্যাসিস্টের আন্ডারে বহুদিন থাকলে যা হয়। বিএনপি এইদিকে পজিটিভ মূল্যায়ন করেছে, অন্যরা ওটাকে নেগেটিভ মূল্যায়ন করেছে। নেগেটিভ মূল্যায়ন আমি এটা বলছি তাদের সঙ্গে ভিড়িয়ে দিয়েছে। আমি কোনো পার্টির সঙ্গে গেলাম না, একজন বৈষম্য বিরোধীর কথা বলি, সে কিন্তু আপনি দেখেন শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে অনেক কথা বলেছে। নেত্রী, আপনি মনে রাখবেন এরা কিন্তু মুস্তাক আহমেদ এখনো ঘরে ঘরে আছে, সে যে নিজেই মুস্তাক আহমেদ। এটা কিন্তু একজন মানুষ আমি যখন সরাসরি আপনাকে বলবো, আপনি মনে করবেন আরে এর চেয়ে ভালো বন্ধু আর কি আছে। একটা কাজ করেন না কেন, সেটা আমাদের একটু বুঝিয়ে বলবেন। সেটা হলো যে আপনারা অন্যরা কি করছে না এই ব্যাপারে অনেক ব্যস্ত থাকেন। আপনাদের তরুণদের, যারা বিশেষ করে ছাত্র দল বলবো, তাদেরকে কিভাবে ঠিকঠাক করা যায়, সংগঠনটা কিভাবে ঠিকঠাক করা যায়, এটা নিয়ে যতটুকু ব্যস্ত আপনারা, কিন্তু প্রতিপক্ষকে আক্রমণের জন্য তার চেয়ে বেশি ব্যস্ত। এটা কি একটা সংকট না? এখানেও আপনার কথা অযৌক্তিক না, আমি বলবো। দেখেন, এইখানে আমাদের সিস্টেমটাই এরকম, অনেকটা কিছু সংস্থা দ্বারা জড়িত হয়ে পড়েছি, যে কোনো আমরা চাই বা না চাই, সেই সংস্থাগুলো যেভাবে আমাদের ওই যে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। তো ওই অবস্থায় হতে পারে, এরকম হতে পারে, যে কারণে আমরা যেটা চাই, যেটা মনে মনে ঠিক করি, ওইটা আর পরের দিন যায় আমাদের 4-5জন ব্যক্তি একটা জায়গায়, 5জনই যদি নেগেটিভ হয়, ওই কাজটা কিন্তু আগানো যায় না। আমি ওই জায়গাটাই বলি, আমি আমার জীবনের একটা বলি, আমাদের সঙ্গে কোনো একজন নেত্রী ছিল, নেতা ছিল, তারা নেতা নেত্রী ফ্যামিলি ছিল, সেই নেত্রী আমাদের নেত্রী, আমার সিনিয়র। তো সে কোনো কিছু হইতে গেলে নেত্রীর কাছে যখন যেতাম, শিখাই দিত। আমরা ছোট ছিলাম তখন, তুই এটা বলবি, তুই এটা বলবি, তুই এটা বলবি, পয়েন্ট টু দ্য পয়েন্ট বলতাম। বুঝতাম না তো বলতাম, দেখতাম পরে 2 দিন পরে ওই কাজটা হয়ে গেছে। এটা কিন্তু একটা পাতানো গেম, অনেকটা সততা ছিল কিন্তু ওইভাবে। তো আমি এই সারাউন্ডিংদের এটা বলছি, তারাও কিন্তু সারাউন্ডিং ছিল। আমি এটা বলছি যে এই তুই এটা বলবি, তুই এটা বলবি, তুই এটা বলবি, তারপরে কোন 3জন যদি 3 পক্ষ থেকে একটা কথা নেতাকে, মানে চিফ যিনি সূর্য, তাকে যদি আমরা বলি, তাহলে কিন্তু আমরা এদিক ওদিক হেলতে পারি সূর্যটাকে। এটাই হয়েছে। মারদিয়া মমতাজ, তরুণদের একটা বড় অংশ এখন সামাজিকভাবে উদার এবং ডিজিটাল। আমার প্রশ্ন আপনার কাছে যে রাজনৈতিক দলগুলো যেটা উঠেছে, রাজনৈতিক নিজেরা অবশ্য বক্তব্যে বলে, কিন্তু বাস্তবে কতটুকু প্রয়োগ দেখি না। আমরা দেখি যে বিএনপি বলুন, জামাত বলুন বা অন্যান্য রাজনৈতিক দল, তারা বলছে কি এই তরুণদের মনোভাব বুঝতে না পারলে কিন্তু এখন আর রাজনীতি করা যাবে না, ওনারা বক্তব্য বলছেন। বাস্তবে কি তারা আসলে সেই মানসিকতার সাথে খাপ খাওয়াতে পারছেন বলে আপনার মনে হয়? চেষ্টা করছে আমি বলবো, এবং আমার মনে হয় 5 আগস্টের পরে এই জায়গাটা সবাই বুঝতে পারছে। এখন এক একজনের ক্যালিবার তো এক এক রকম। আপনি দেখবেন যে জামাত সেন্ট্রালি না হলেও বেশ কিছু মানুষ অতি উৎসাহী হয়ে তারা নিজেরা অনেকগুলো গান বানিয়েছে, এবং এগুলো বেশ জনপ্রিয় হয়েছে। এমনই জনপ্রিয়, এগুলো প্যারোডি আবার শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো আমার মনে হয় নির্বাচনের আগেই আমরা এই জায়গাটায় জিতে গেছি যে এবার কিছু চমৎকার লিরিক, চমৎকার সুর এবং তারুণ্যের অংশগ্রহণে বেশ কিছু কাজ এসেছে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমি জামাতের একটা কার্যক্রম দেখে খুব অবাক হয়েছি। সেটা হচ্ছে জামাতের আমির জেনজিদেরকে বলেছেন, তোমরা আমার কাছে কি চাও আমাকে পাঠাও, সেখান থেকে 200 জনকে বাছাই করে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়েছে। ওরা আবার এই লাইভ এই প্রশ্নগুলো করেছে। এবং আপনি ডাইভার্সিটি কোশ্চেনের ডাইভার্সিটি দেখলে অবাক হয়ে যাবেন, তাই না? যে একটা মেয়ে ও স্যানিটারি ন্যাপকিনের পাওয়া যাবে কিনা, দাম কমানো হবে কিনা সেটা নিয়েও জিজ্ঞেস করছে। একটা ছেলে জিজ্ঞেস করছে যে আপনি প্রফেসর গোলাম আজমের সাথে এই জায়গায় একমত না, আপনার কথা এখানে এখানে আলাদা কেন? হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে এইটা তাদের জন্য, দলগুলোর জন্য কিছুটা অস্বস্তিকর হতে পারে, কিন্তু এখানে এই চেষ্টাগুলো করাটা তাদের জন্য জরুরি। কারণ মানুষ তো পরিশুদ্ধ হতে হতেই সামনে আগায় এবং সময়ের সাথে সাথে আগায়। এখানে একটা কথা বলি, বিএনপির যদি আমি দেখি, বিএনপির মোট যারা প্রার্থী দেওয়া হয়েছে তাদের গড় বয়স হচ্ছে 61 বছর এভারেজ। তার মানে 80-র উপরেও কিন্তু অনেকে আছেন। হ্যাঁ,
আর সেখানে জামাতের এই এভারেজটা হচ্ছে 50-এর কাছাকাছি। হ্যাঁ, তো এখন এনসিপিকে যদি আমরা স্বাধীনভাবে ধরি তাহলে এনসিপিরটা তো গড় আরো কম। এবং এখানে আমি বলবো যে জামাত অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, কারণ এনসিপির থেকে জামাতের কতটুকু পাওয়ার এটা মানুষ জানে। এনসিপিকে মানুষ ভোটের মাঠে আসলে চেনে না, তাই না? সেখানে তাদের অন্তত একজনকে, এই জুলাই যোদ্ধাদেরকে আমরা সংসদে দেখতে চাই। এই দায়িত্বটা জামাত নিয়েছে, আমি এটার জন্য গর্ববোধ করি। যে আমি একটু গুপ্ত রাজনীতির এই শব্দটাকে একটু বিশ্লেষণ করতে চাই। হ্যাঁ, যেমন ধরেন আপনি লুকিয়ে কোন কাজটা করতে পারবেন, তার আগে বুঝতে হবে যে আসলে রাজনীতিটা কি। মনে করেন ক্যাম্পাসে একটা শিবির এবং একটা নন শিবির ছেলে, তার রাজনীতি কি? একটা শিবিরের রাজনীতি হচ্ছে সে মানুষকে প্রথমত তার কিন্তু ইসলাম প্রতিষ্ঠার কাজ বা রাজনীতি বলতে আমরা যেটাকে বুঝি এটা তার 4র্থ দফায় আসে। তার প্রথম 3টা দফা হচ্ছে দাওয়াত পৌঁছানো, মানুষকে ইসলামের প্রশিক্ষণ দেওয়া, তৃতীয়ত হচ্ছে সমস্যার সমাধান করা। এই 3টার পরে গিয়ে 4র্থ পর্যায়ে গিয়ে সে রাজনীতির কথা বলে। যখন এই ছেলেটা একটা মানুষকে ইসলামের কথা বলে, তাকে বই পড়তে বলে, তাকে নামাজ পড়তে বলে, এইটুকু আপনি লুকিয়ে করতে পারবেন। কিন্তু আপনি একটা ছেলে যে শিবির না, অন্য ছাত্র সংগঠনের, আমি কাউকে একলা বলছি না, তার রাজনীতিটা কি আসলে? এক হচ্ছে আধিপত্য বিস্তার, অনেকগুলা বাইক নিয়ে একটা আধিপত্যকে লিডার, এটা দেখা যাবে। দ্বিতীয়ত হচ্ছে তাকে মানুষ ভয় পাবে, নইলে কিন্তু তাকে টাকা দিবে না, তাই না? এখন আপনি যদি কাউকে গিয়ে গুপ্ত হয়ে গিয়ে বলেন যে আমাকে টাকা দাও, সে তো আপনাকে টাকা দিবেন, সে তো তাকে তো ভয় পেতে হবে। হ্যাঁ, তো আমার মনে হয় যে গুপ্ত যখন আমরা একটা সংগঠনকে বলি তখন আমাকে বুঝতে হবে সে আসলে লুকায়ে কোন কাজটা করেছিল। সে যদি লুকায় তার আদর্শের কথা প্রচার করে, যেটা অনেক বাম সংগঠন করছে, হ্যাঁ, তাহলে তাকে আমি কতটুকু এই কথাটা বারবার বলবো এবং এই কথাটা দিয়ে তার যে কোনো বিজয়কে ম্লান করে দেওয়ার চেষ্টা করবে, এটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে? তো সুতরাং আমি বলবো যে শিবির যখন বলেছিল, একমত হয়েছিল যে হ্যাঁ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করা যাবে না, সেখানে হচ্ছে রাজনীতিকে ভিত্তি করে দলাদলি করা যাবে না, কিন্তু তাতে কিন্তু শিবিরকে নিজের আদর্শের সাথে কম্প্রোমাইজ করতে হয় নাই বা মিথ্যা কথাও বলতে হয় নাই। সে তার প্রথম 3টা দফার কাজ ইজিলি করতেই পারে, যে কোনো জায়গায় করতে পারে। সুতরাং এখানে আমরা যখন দেখি যে শিবির কিভাবে কাজ করেছে, আপনি যদি বলেন শিবির কিন্তু এক দায়িত্বে কেউ 1 বছরের বেশি থাকে না। 24 থেকে এখন পর্যন্ত আমরা 3জন সিপি চেঞ্জ হতে দেখেছি, তাই না? কারণ হচ্ছে যে এই যে এত খারাপ অবস্থা গেছে যে সেটার মধ্যেও তারা নির্বাচন করেছে এবং সেভাবে পদে মানুষ এসেছে, নতুন মানুষ এসেছে, এলাকা থেকে হয়তো কেন্দ্রে গিয়েছে, নতুন নেতৃত্ব এসেছে। জি, এবং ট্রেনিং গুলো দেওয়া গেছে। তবে এটাও কিন্তু ঠিক যে নতুন নতুন অ্যারেস্ট হয়েছে, তাই না? একবার যখন একটা বাঞ্চ হয়েছে, জি, পরের বার কিন্তু আরেকটা বাঞ্চ হয়েছে। কখনো কখনো একটা নৌবিহারে গেছে, ওখান থেকে 80 জনকে ধরে নিয়ে গেছে। আমরা জানি এগুলা, তাই না? তো এখানে আসলে আমাদেরকে বুঝতে হবে যে কার রাজনীতিটা কি, এটা বোঝার পরে আমরা তাকে তার কার্যক্রমকে ব্যাখ্যা করতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটা বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, আরও রয়েছেন মার্দিয়া মমতাজ, প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। নীলুফার চৌধুরী মনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতৃত্ব দেয় মূলত তরুণরা, সেখানে বিতর্ক হোক, ভাইরাল হোক, সবকিছু এরা করছে। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে মূলধারার মিডিয়ার চেয়ে
সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব অনেক বেশি, সত্য হোক বা মিথ্যা হোক, কিচ্ছু করার নেই, এটা হলো বাস্তবতা। এবং কেউ কেউ মনে করে যে মূলধারার মিডিয়া সঠিক শব্দটি বা সঠিক বাক্যটি, সঠিক সংবাদটি পরিবেশন করে না, এরকম বিশ্বাস অনেকের রয়েছে। কারণ আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সমস্ত মিডিয়া খালেদা জিয়া এবং তারেক রহমানের চরিত্র অ্যাসাসিনেশন করত এবং মিথ্যা যেগুলো কোনো ভিত্তি নাই সেগুলোকে ধরে ধরে প্রতিবেদন প্রকাশ করত, তারা এখন তারেক রহমানের পক্ষে নেমে পড়েছে, যার কারণে এই বিশ্বাসযোগ্যতা আরও হারিয়েছে মূলধারার মিডিয়া এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে। আপনার কাছে আমার প্রশ্ন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে তরুণদের এই বিশাল সক্রিয়তা, এটা কি ভোটের কোনো রূপান্তর ঘটাতে পারবে? ভোটটা একটা আশ্চর্যজনক ব্যাপার। আমরা তো বেশ কয়েকবার ভোট দিতে পেরেছি। সেই ভোটটা এমন হয় যে আমি সাধারণ মানুষ, আমরা কিন্তু রাজনীতি করি কিন্তু সাধারণ অনেক ভোট দিয়েছি, সাধারণ লাইক সিনেটের ইলেকশন, আমরা এই টাইপের অন্যান্য ইলেকশনগুলো এগুলা দিয়েছি। সে জায়গায় যে দেখা যায় যে আমি একজনকে মনে মনে ঠিক করে গেছি, ওইখানে যায়, আমি সাধারণের কথা বলছি, ওখানে যায় হয়তো ওটা সম্ভব হয় নাই আপনার, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে ভিতরে কোনো রেভলিউশন ঘটে যাওয়া, সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে কারণ নেগলেন্সির একটা ব্যাপার থাকে যে আমি 5 বার গিয়েছি, আপনি আমাকে লাইক করেন না, খুব একটা ডিসলাইকও করেন তাও না, আমি আপনার কাছে 5 বার গিয়েছি, আপনি যাকে লাইক করেন সে একবারও যায় নাই, এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। তখন চেঞ্জ হয়ে যায় যে ও কি এমন হয়ে গেছে যে ও একটা বারও আসলো না, একটা হ্যালো বললো না, হ্যাঁ আমি তো আর যাকে আমি চাই না সে 5 বার আসছে। তাহলে দেখা গেল যে আপনার কেউ, আপনার আত্মীয়, আপনার স্ত্রী, আপনার বাবা মা কেউ বললো যে এ তো আসছে, এটারে দেখা যাক। হ্যাঁ, এই ধরনের সুইং ভোটগুলা কিন্তু এরকম করেও কি বেশ কিছু এদিক ওদিক হয়। তো সুইং ভোটের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আবার আরেকটা জিনিস আরো মারাত্মক, কিছু জিনিস ঢাকায় আপনি খেয়াল করবেন, ঢাকায় অনেক আসনে অনেক ভোটের চলে আসছে হঠাৎ করে নতুন করে অন্য আসন থেকে, অন্য এরিয়া থেকে। এটাও কিন্তু একটা বিশাল চালাকি। এখন চালাকি করা তো দোষের কিছু না, রাজনীতিতে সব চলে, এটা দোষের কিছু না, এটা কোনো আইন নাই যে করা যাবে না। কিন্তু যে জিনিসটা আমি চিন্তা করার আগে আপনি ঘটায় ফেলছেন, এটা একটা ব্যাপার থাকে। তো এখন সেটাকে সারভাইভ কিভাবে কে করবে সেটাও একটা ব্যাপার। আবার এমন হতে পারে 1 = যদি 70 হয়, লাইক 1 = 70 হয়, আপনি 35 দিয়ে সর্বোচ্চ কভার করলেন, আরও তো 35 বাদ থাকলো। এখন বহু বছর ইলেকশন হয় নাই, মানে ক্লিয়ারলি ইলেকশন হয় নাই বললেই চলে। আমি যদি লাস্ট 2001-এর নির্বাচনটা ধরি, আমি 8-টাও ধরতে চাই না, এই কারণে 8টা এত কঠিন সুকৌশলী ইঞ্জিনিয়ারিং হয়েছে যে 1 ঘন্টা কাউকে ঢুকতে দেওয়া হয় নাই। 1 ঘন্টায় ভোটার বক্সটা কি করছে আমি জানি না। সো 2001-এর লাস্ট ইলেকশনে আপনার ওই যে রেশিওটা ছিল, ওই রেশিও ধরেই কিন্তু যারা জরিপ করে, এখন ওই রেশিও ধরেই কিন্তু জরিপ করে, ওটাও ঠিক না। তো ওই যে কথাটা বললাম তরুণদের ব্যাপারটা, সেই তরুণদের ব্যাপারটা একটা আছেই। তরুণরা ওই 2001-এ হয়তো বা অনেক তরুণের জন্মগ্রহণ হয় নাই, কারণ তার 18 বছর হলে ভোট হয়, 7 বছর আগে পরে জন্ম হয়েছে। তো সেই আমার ছেলে ভোটার, আমার ছেলের এখন 18 বছর, তো শেষ 2007-এ তার জন্ম হয়েছে, মানে 2011 6 বছর পরে, 6 বছর পরে, 1-11 সময়। সো আমি তো তাকে ওইভাবে বলতে পারবো না যে জিজ্ঞেস করলে সে যে আমাকে উত্তর দিবে আমি জানি না। আমি ধরে নিতে পারি যে সে আমি যে দলে ই করি সেটাই করবে, কিন্তু তার উত্তরটা কি হবে সেই সাহসটা কিন্তু আমার হয় না। তো এই যুগের মা বাবাদের যে আকুতি আরতি, আমি সেই জায়গা থেকে বলছি, এটা একটা টেস্ট পরীক্ষা আরো কিছু সামান্য কিছু দিয়ে করলে ভালো হতো, জাতীয় নির্বাচন ব্যতি রেখে। তো এখন এইবার হলে ইলেকশন, আপনারা তো বিরোধিতা করেছেন স্থানীয় নির্বাচনের কথা, তাহলে টেস্ট হতো। আমরা বিরোধিতা করেছি, স্থানীয় নির্বাচন হলে আবার 2 বছরের মধ্যে কোনো জাতীয় নির্বাচন হতো না, এটাও একটা, আমরা তো বুঝে শুনেই বিরোধিতা করেছি। তো এই জায়গায় হতে পারতো একটা জিনিস, কথা যদি গভর্নমেন্ট ঠিক রাখতো যে 8টা সিটি কর্পোরেশনের নির্বাচনটা আমরা অন টেস্টে দেখতে পারি, এটা দেখতে পারতাম। তো যাই হোক, এখন যেটা হচ্ছে সেটা এইবারটা আবার যদি আপনার লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকে, যদি ঠিক মতো ভোট দিতে পারে,
তাহলে এটা আবার এক্সাম্পল হয়ে থাকবে, সামনের ভোটারে অত সমস্যা হবে না। জি। কিংবা সামনের ভোটার যারা আমার সুইং ভোট আমার বিপক্ষে ছিল তাদেরকে আমি আমার পক্ষে আনার চেষ্টা করব, বা যারা পক্ষে ছিল তারা যেন আরো পক্ষে থাকে সেই ব্যবস্থা আমি করতে পারি, এটাই। মারদিয়া মমতাজ, আসলে তরুণদের নিয়ে আমরা এত কথা বলছি এই কারণে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লড়াইটা হয়, লড়াই বলবো আমি, সে লড়াইতে তরুণরা হলো মূল সৈনিক। সেখানে সেনাপতি থাকতে পারে, যাই থাকুক না, মূল সৈনিক হলো তরুণরা। এই লড়াই কিন্তু একটা বড় ধরনের বিষয়। আপনি নিশ্চয়ই দেখেছেন যে তারেক রহমানের একটি অনুষ্ঠানে মতিউর রহমান বলছিলেন, প্রথম আলোর এডিটর বলছিলেন যে আপনাদেরকে, বিএনপিকে বলছিলেন যে সোশ্যাল মিডিয়াতে আপনাদের সক্রিয় হতে হবে, আপনারা সেখান থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। এর মানে সোশ্যাল মিডিয়ার ব্যাপারে সবারই একটা মাথা ব্যথা রয়েছে, জি, পক্ষে বা বিপক্ষে যাই থাকুক না কেন। এখন এই সোশ্যাল মিডিয়ায় তরুণরা এগিয়ে রয়েছে। আমার প্রশ্নটা এরকম, তরুণরা এগিয়ে রয়েছে, এখন এই তরুণরা যেদিকে ঝুঁকবে সেই দল সুবিধা পাবে, তাই তো? আচ্ছা, সোশ্যাল মিডিয়ার কিছু বৈশিষ্ট্য আছে। জি। সোশ্যাল মিডিয়ার ক্রাউডকে আপনি কন্ট্রোল করতে পারেন না, না। কিংবা ইভেন প্রেডিক্টও করতে পারেন না জি। কালকে কি হবে। হুম। হ্যাঁ, কিন্তু আমরা সবসময় সোশ্যাল মিডিয়াকে অনেক দোষ দেই না, যে আজকালকার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তার আগে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে এই যে সোশ্যাল মিডিয়া নির্ভরতা আমাদের মধ্যে কেন তৈরি হলো। হুম। আজকে যারা বড় বড় কথা বলছেন, চোরকে বলছেন চুরি করো, আর গৃহস্থকে বলছেন জি। দরজাটা পাহারা দাও, তারা একটা সময় বেগম খালেদা জিয়া সহ 4 দলীয় জোটকে নিয়ে কি আচরণ করেছে আমার নিজেরই মনে আছে। তারেক রহমান সম্পর্কে জি, চিন্তাও করা এবং যায় না। তারেক এমন রহমানকে মিথ্যাচার। এমন শব্দ নাই বলে নাই। তারা এখন বলছে আপনি একটু আগে আসলে ভালো হইতো, আপনি একটু ওইটা করেন, আপনি একটু সেটা করেন। আমার মনে হয় বিএনপিকে দল হিসাবে বুঝতে হবে যে আমরা লং টার্ম হিসেব করে কাকে বন্ধু নিব, কাকে শত্রু হিসেবে গণ্য করব। এবং এই যে যেচে পড়ে এসে এগুলো বলছে না, কিন্তু এটা ইনভাইট করেই বলানো হচ্ছে। হ্যাঁ, তো এখানে আসলে আমার নচিকেতার একটা গান খুব পছন্দ। এটা মনে হয় যে বিজয়ীরা বরাবর ভগবান এখানে, পরাজিতরাই পাপী এখানে। রাম যদি হেরে যেত, রামায়ণ লেখা হতো, রাবণ সেখানে দেবতা হতো। হ্যাঁ, তো এখানে ব্যাপার হচ্ছে তারা জাস্ট ক্ষমতার পেছনে তাদের জিহবা প্রসারিত করে। এদেরকে চিনতে হবে। সোশ্যাল মিডিয়া একদিকে বলতে গেলে অনেক বড় কিছু, একদিকে বলতে গেলে কিচ্ছু না। সোশ্যাল মিডিয়ায় কানেকশন তৈরি হয়, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ফিলসফি তৈরি হয় না। ফিলসফি তৈরি হয় ফিজিক্যাল কন্ট্যাক্টে, ফিলসফি তৈরি হয় একটা দলের অফিসে, ফিলসফি তৈরি হয় একটা দলের কর্মীদেরকে দেখলে বোঝা যায়। একটা মানুষ এখান দিয়ে হেঁটে যাবে, তার সাথে 5টা লোক থাকবে, তাদেরকে দেখলে বোঝা যাবে যে তারা আসলে কই যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে দলের ফিলসফি তৈরি করা এবং মানুষের সামনে সেটা নিয়ে যাওয়া, এটাকে আমার কাছে এখনো, এবং আমার মনে হয় আরো অনেক দিন এটাই মূল কাজ থাকবে। কারণ আপনি একটা খেয়াল করেন, এখনকার তরুণরা, আমি আপনাকে বলেছি, এখনকার তরুণ বলেন, বৃদ্ধ বলেন, সবাই ইনফর্মড। আপনাকে একটা প্রমাণ দেই, আপনি শাহবাগে গিয়ে হাদির কবরের জায়গাটার সামনে দাঁড়ান, এখানে ক্রাউডটাকে লক্ষ্য করেন। আমি ছুটির দিন যাই, আমি 2-3 বার গিয়েছি, আমার খারাপ লাগে। হ্যাঁ, আমার মনে হয় আমি একটু ওখানে গিয়ে বসে থাকি এবং আমি ক্রাউডটাকে লক্ষ্য করি। সেদিন আমি দেখলাম 4টা মহিলা একটা গাড়ি থেকে নেমেছেন, এবং কাপড় চোপড় দেখে তো বোঝাই যাচ্ছে একেবারে গ্রামের মানুষ, এটাও বোঝা যাচ্ছে। এসে কিছু করছেও না, চুপচাপ ওখানে দাঁড়াইলো কতক্ষণ, আবার উঠে গাড়িটাতে চলে গেল। হ্যাঁ, তো এদেরকে আপনি কি বুঝবেন? ওরা হাদিকে কি বুঝছে? হাদি যেই হাই স্কেলের ফিলসফিক্যাল কথাবার্তা বলতো, তারা কি এটা বুঝেছে? নাকি ও যে মাঝে মধ্যে কিছু বাচ্চাদের মতন আচরণ করতো, কোনটাকে পছন্দ করে আমরা কিন্তু জানি না। কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে, মানুষ এখন পলিটিক্যাল ফিলসফির একটা ফেজ চেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। একটা সময় ছিল যে আমি অস্ত্রের ঝনঝনানি দেখাবো, আমি হয়তো র্যালি করছি, বাইকের র্যালি করছি, তারপরে ওখান থেকে আমি ভোট পাবো, তাই না? কারণ মানুষ মনে করবে আমার ভোটটা নষ্ট করে কি লাভ, যে ক্ষমতা যাবে তাকেই দেই। হ্যাঁ, এটা মানুষের মনোজগতে একটা ফিলসফি ছিল। এখন কিন্তু মানুষ এটা মনে করে না। মানুষ মনে করে যে লাগলে আমি না ভোট দিব, কারণ আমার মতটার মূল্য আছে। ওয়ান ইজ কাউন্টেবল, সে প্রত্যেকটাকে গুনতে শিখেছে। তো এখানে আমার মনে হয় একটা ইকুয়েশন এখানে কাজ করবে না। হ্যাঁ, যে হ্যাঁ ঠিক আছে, সোশ্যাল মিডিয়া যেদিকে যাবে সেদিকেই জিতবে, এরকম হবে না। কারণ আপনি দেখেন কত ধরনের জরিপ বের হচ্ছে।
কেউ বলছে 74% ভোট একটা দল পাবে, কেউ বলছে তারা 30% পাবে। কোথায় আসলে 74 এই লাইনটা কোথায় কিন্তু 30? ভুল, দুর্ভাগ্যক্রমে মূলধারা না মিডিয়া এখানে আমি করেছে। একটু বলি 74% লোক আসলে বলছে যে তারা মনে করে ওরা জিতবে। জিতবে। হ্যাঁ, এটাকে 74% বলেছে বিএনপি কে সাপোর্ট করছে সেটা না। না, আমি এখানে একটু জি, বলি বলেন। বাংলাদেশের প্রতিষ্ঠিত হওয়ার পরে দেশি এবং বিদেশি যত জরিপ আছে জি, জি। সব জরিপের মধ্যে একটা করে কিউ আছে, হুম, একটা কিন্তু আছে, একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, যে যার পক্ষে থাকে জি, জি। জরিপের মধ্যে মানুষগুলা সেইখান থেকেই আনে। আমার কাছে কোনো জরিপকেই ওরকম জরিপ মনে হয় না। অবশ্যই না। দেখেন আপা, এখানে 4 কোটি ভোটারের কথা যদি চিন্তা করেন, হুম। 12 কোটি ভোটারের কথা চিন্তা করেন, এরা জরিপ করেছে 22,000 মানুষের উপরে। হাউ ডাজ দ্যাট রিপ্রেজেন্ট দ্য হোল সিনারিও? নেভার। হ্যাঁ, এটা আমাকে একটা ইনসাইট দেয়। কিভাবে বোঝা যায় যে মহিলাদের মধ্যে কত পার্সেন্ট এটা বলেছেন, এবং এটা এটা আমার কাছে খুব মজা লেগেছে। আমি এটা নতুন দেখলাম, যে আমি তো আসলে আগে ভোট নিয়ে এভাবে চিন্তা করি নাই বা নিজেও ভোট দেই নাই, যে মহিলারা বেশিরভাগ মতামত বলতে চায় না। তখন আমি দেখলাম যে বাংলাদেশের মহিলারা আসলে কাউকে হার্ট ফেসবুকে করে না, হার্ট হার্ট করতে করে চায় না না। মূলত। অথবা মূলত। তারা সিদ্ধান্তটা বলতে চায় না। দেখেন বাংলাদেশের মেয়েরা যারা ফেসবুক ব্যবহার করে, বাংলাদেশের ফেসবুক ইউজার মেয়েরা বেশি, হুম। কারণ এমনিতেও তো জনসংখ্যায় মেয়েরা বেশি। সেখানেও কিন্তু তারা কখনো পলিটিক্যাল কথা বলে না। হুম, তার মানে কি তারা পলিটিক্স জানে না? তা না। তারা কি পলিটিক্স বোঝে না, নাকি তারা মাঠে নামতে চায় না? আমি কোনোটাই বিশ্বাস করি না। নইলে একটা মেয়ে তার ভাইয়ের লাশ কাঁধে নিয়ে 2টা মেয়ে মিছিল করতো না, হুম, হুম, ট্যাঙ্কের সামনে দাঁড়ায় যাইতো না, তাই না? ঠিক। তাহলে এটা ব্যাপার হচ্ছে যে এই কিছু ট্রেন্ড বোঝা যায়। জি। কিন্তু এই জরিপগুলো আসলে যেই করুক, আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে মূল সিনারিওর জন্য। তবে এখানে আমি বারবার বলবো যে মূলধারার মিডিয়া তাদের সততা তো বহুত আগে নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা দল হিসেবে কি আমরা এটা বলতে চাই যে দল হিসেবে যেন কেউ এমন কোনো মিডিয়াকে বিশ্বাস করে না ফেলে যেটা উল্টো নিজেদের পায়ে কুড়াল মারার Right. মতন হবে। নীলুফার চৌধুরী মনু, আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। গণভোট আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গত সপ্তাহখানেক ধরে বলা যায় গণভোট নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কারণ গণভোটটা হলো আসলে সংস্কারের প্রশ্ন, যেটা দীর্ঘদিন ধরে চেয়েছে মানুষ। এবং আপনি এটাও দেখেছেন জাতীয় ঐকমত্য কমিশন 7 মাস টানা বৈঠক করেছে। ওইটা ছিল তখন প্রধান খবর। আমরা যারা গণমাধ্যম কর্মী ওই দিকেই খেয়াল রাখতাম সেখানে কি হয় না হয়। এখন কিন্তু গণভোটটা শেষ পর্যন্ত যা দাঁড়ালো, দেখা গেলো কেউ গণভোট সম্পর্কে কথাবার্তা বলে না। সরকার টুকটাক বলছিল, এবং যখন কথাবার্তা বলা হচ্ছে না, এই আলোচনা যখন শুরু হলো, তখন আমরা দেখলাম যে জামাত, এনসিপি এবং এবি পার্টি তারা একটা ঘোষণা দিল তারা গণভোটের পক্ষে প্রচার চালাবে, এবং তারা চালানো শুরু করেছে অলরেডি। বিএনপি গণভোটের পক্ষে কি পক্ষে না, এটা নিয়ে আবার নতুন বিতর্ক তৈরি হয়েছে। পক্ষে বিপক্ষের চেয়ে হ্যাঁ বা না ভোট নিয়ে আমরা দেখছি তৃণমূল পর্যায়ে বিএনপির কেউ কেউ না ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে, এবং কেন্দ্রীয় সংগঠন বিএনপি হায়ের পক্ষে ভোট দিন এরকম স্পষ্ট কোনো কথা বলছে না। এই যে একটা পরিস্থিতি দাঁড়ালো, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, গণভোটটা একটা ভীষণভাবে একটা বিতর্কিত জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। আমি গণভোট, আমি এই ছেলেদের পক্ষের মানুষ, এই যে আন্দোলনকারীরা যারা ছিল। কিন্তু এই গণভোট পৃথিবীতে যতবার আর্মি শাসন আসছে, গণতন্ত্র কি কিন্তু কাজকলা দেখিয়ে আর্মি শাসন আসছে। আইন কিন্তু গণতন্ত্রের পক্ষে, আপনার স্বৈরাচার বা একনায়কতন্ত্র এদের পক্ষে না, কিন্তু হয়েছে। হওয়ার পরে ওইটাকে কিন্তু আবার ইন্ডেমনিটি দিয়েছে, যে কোনো বাই হোপ অ্যান্ড বাই ক্রোভ। এই যে গণভোট, এই যে সনদ, এটাই যে আগামীতে কি হবে আমরা জানি না। এটা যে ওইভাবে ঠিক থাকবে, আমার সব কাগজে কলমে অনেক কিছুই আছে। কাগজে কলমে সদা সত্য কথা বলবে, মিথ্যা কথা বললে এই হবে, শাস্তি হবে, ওই হবে। তাতে কি মিথ্যা কথা বলা থেমেছে? আমি শেষ করি। তো গণভোটটা আপনার হৃদয়ের ব্যাপার, হৃদয়ঙ্গম করার ব্যাপার। আমরা সবাই মিলে যদি হৃদয়ঙ্গম করতাম, কোনো সমস্যা ছিল না। বিএনপি কি বলেছিল? বিএনপি বলেছিল যে আমরা সবাই মিলে, সবাই তো সংসদে যাব, সব দলেরই রিপ্রেজেন্টেটিভ থাকবে, আমরা সবচেয়ে আন্তরিক হব, আমরা এটাকে পাশ করব। কিন্তু কেউ তা বিএনপিকে বিশ্বাস করলো না। বিএনপিকে এক ধরনের চাপিয়ে দিল যে গণভোট হতে হবে। অথচ এই গণভোটের জন্য কিন্তু আরেকটা গণভোট হতে হয়, যে গণভোটটা হবে কি হবে না, কিন্তু সেটা কিন্তু হয় নাই। যাই হোক, হলো নিয়মটা কি হলো, যে গণভোট হওয়ার পরেও সংসদে গিয়ে আমাকে বলবেন। আমি শেষ না, করি। এখানে আমাদের একটু সন্দেহ থাকবে, আমার নিজেরও সন্দেহ রয়েছে। গণভোট হবে কি হবে না, এর জন্য গণভোট দরকার। যেহেতু আইনের মধ্যে নাই। না, অতীতে এমন হয়েছে।
অতীতে হয় না, কিন্তু ওইটা ওরকম ছিল না। কি কিরকম ওইটা ছিল ওইটা না? ওইটার যে এটা ওইটার গণভোটটা ছিল রাষ্ট্রপতিকে তুমি হা অথবা সে দাঁড়াইছে, হ্যাঁ। তুমি হা কিন্তু এই অথবা গণভোট না আপনি করো। যদি বলেন যে কোনো হ্যাঁ, গণভোটের জন্য যে আগে কোনো না, গণভোট এই দরকার। গণভোটটার জন্য তখন ওইটা অপশন জি। ছিল, শেখ হাসিনা ওই অপশনটা বাতিল করে দিছে। হ্যাঁ। এখন আপনার এটা আমি বাদ দিলাম যে সবাই মিলে করলো হ্যাঁ। হইলো, কিন্তু এটাকে আবার নিয়ে যেতে হবে সংসদেই, ওই সংসদেই যে জি, জি। পাশ করতে হবে। 270 কার্য দিবসের মধ্যে পাশ জি, না করলে অটো হুম, পাস হবে, হুম। সেটা বলছে। এখন কথা হলো যে আপনি যদি আমাকে বিশ্বাস না করেন ভাই, আমার কি খুব টাকা, আমি আপনাকে পছন্দ করি, কিন্তু আপনি আমাকে একদমই পছন্দ কেন করেন না, বিশ্বাস বিশ্বাস করেন সেটা করেন তো না। আপনি ভালো জানেন। আমি বলি তাহলে 91 সালে হয়েছিল এরকম। আমি বলি কেউ কেউ মানে নাই। এটা কেউই তো চায় নাই, জি। না আওয়ামী লীগ চাইছে না বিএনপি হুম, চাইছে, ওরকম যে সবাই মিলে যদি না চায় সেটা হয় না, হ্যাঁ। কিন্তু এইখানে তো সবাই মিলে চাচ্ছে, হুম। কারণ এদের জীবন মরণ হুমকির মধ্যে পড়ে আছে। তো সেই জায়গাটায় আমরা যেটা বলতে চাই সেটা হলো দলগুলা যদি বসতো, আর জি। সরকারের কথা বললেন, দলগুলা বসে সুরাহা করতে পারতো, সেটা করে না। আর সরকারের কথা বললেন, সরকার যে 4টা অপশন দিছে, জি, জি। 4টা অপশন কিন্তু সিরিয়াসলি সাংঘর্ষিক। হুম। এটা কিন্তু শুধু বিএনপির কথা না, জামাত বলেন, আমি আরো- আসলে নীলভর চৌধুরী মণি, আমরা একটু ব্যাখ্যায় না গিয়ে আমরা জিনিসটা আপনাকে আমি জানতে চাচ্ছি। ওইটাই বলছি, আপনি ঠিকই বলেছেন। ওইটা সাংঘর্ষিক। কিন্তু আপনি এখন 4টায় বিষয় হলো হ্যাঁ যে বলতে পারেন না, যখন 4টায় না বলতে পারেন না, তা- আপনার অপশন কিন্তু না একটা। বিএনপি পরিষ্কার বলে দিতে পারে যে আমরা আমি নায়ের এটাই পক্ষে বা বলছি। হায়ের পক্ষে, আমি অসুবিধা নেই। এটাই বলছি যে বিএনপিকে আপনারা সাংবাদিক, আপনারা বলতে পারেন বিএনপি কি বলুক আমরা দেখি। জি। আরেকটা জিনিস, বিএনপি তো নাও করে নাই, হুম। বিএনপি হ্যাঁও করে নাই, বিএনপি নাও করে নাই। গণভোটটাকে জনগণের উপর সামনে তুলে ধরছে, হ্যাঁ। গণভোটটাকে বিএনপি স্বীকৃতি দিছে বলেই তো গণভোটটা হ্যাঁ, হচ্ছে। হুম। সো এই জায়গাটায় আপনাদেরকে এগিয়ে যেতে হবে। বিএনপিকে আপনারা জিজ্ঞেস করেন বিএনপি নীতি নির্ধারক মহল কি বলে, সেটা আপনারা জানেন। এটা আমি মনে করি, আমি গণভোটের বললাম যে ওই ছেলেদের ফিউচার আপনি দেখে কি হায় না নায়ের পক্ষে? আমি আমার ভোটটা যেহেতু আমি ওপেন এটা আপনাকে বলবো না। আমি এইটুকু বলতে পারি, আমি এই অভ্যুত্থানের সন্তানদের পক্ষের লোক। জি। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন মার্দিয়া মমতাজ, প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রয়েছেন নীলভর চৌধুরী মণি, সাবেক সংসদ সদস্য। মার্দিয়া মমতাজ, এই যে গণভোটের ব্যাপারে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, অন্তত বিএনপির কেউ স্পষ্ট করে বলছেন না, এবং নীলভর চৌধুরী মণি বললেন যে আমি এ ব্যাপারে বলবো না। উনি কোন জায়গায় ভোট দিবেন, হা বা নাতে। কিন্তু আলটিমেটলি রাজনৈতিক বিশ্লেষকরা অনেকে মন্তব্য করছেন যে গণভোটের ব্যাপারে যে দল ধোঁয়াশায় থাকবে অথবা হায়ের পক্ষে অবস্থান নিবে না, তাদের জাতীয় রাজনীতি অথবা জাতীয় নির্বাচন যেটা হতে যাচ্ছে সেখানে একটা ঝুঁকির মুখে পড়তে পারে। আপনার কি মনে হয়? জি, এটা অবশ্য নির্বাচনের ফলাফল দেখার আগে বলা ঠিক হবে না। আমি একটা কথা বলি, আমাদের দেশে একটা কথা বলে যে ওই যে বিয়ের সময় যখন মেয়েদেরকে জিজ্ঞেস করতে যায় তখন অনেক মেয়ে লজ্জায় জোরে বলে না, তো ওখানে একটা কথা বলে যে নীরবতাই সম্মতির লক্ষণ। জি। হ্যাঁ, তো বিএনপির এটাকে যদি আমরা এভাবেও ধরে নেই তাহলে এটা হইতেও পারে যে এটা সম্মতিরই লক্ষণ। এখানে একটা বিষয় আমাদেরকে একটু বুঝতে হবে, জি। গণভোটে যদি নাও জিতে তাহলে কি হবে? তাহলে যেই দলটা ক্ষমতায় যাবে তাদের উপরে জুলাই সনদ বাস্তবায়ন হবে, আর তাদের উপরে তাদের এটা রাইট থাকবে যে তাদের যে অ্যামেন্ডমেন্টগুলো ছিল অথবা তাদের যে দ্বিমতের জায়গাগুলো ছিল তারা সেই জায়গাগুলোতে জুলাই সনদের সাথে দ্বিমত করে আইন প্রণয়ন করতে পারবে। তার মধ্যে মূলটা কি? যে সংসদের নেত্রী বা নেতা এবং দলের নেতা বা নেত্রী একই জন হইতে পারবেন না, এবং এটাতে কিন্তু বিএনপির দ্বিমত ছিল। হ্যাঁ, তার মানে নোট অফ ডিসেন্ট রয়েছে। জি, এখন বিএনপির মাথায় যদি এটা থাকে
যে আমরা হয়তো সরকারে গেলে এমনিতে তো জুলাই সনদের বাকিটা বাস্তবায়ন হয়ে যাবে, জি। সেটাতে কিন্তু অসুবিধা নাই। হ্যাঁ, আপা যেটা বললেন যে কার্য দিবসের একটা লিমিটেশন আছে, এর মধ্যে এটা বাস্তবায়ন হয়ে যাবে। কিন্তু আমি যদি না নিয়ে যাই তাহলে আমি আমার ওই নোট অফ ডিসেন্টগুলোকে বাস্তবায়ন করতে পারবো, এবং এটা করা দল হিসেবে বিএনপির জন্য আরেকটা আত্মঘাতী কাজ হবে কিনা এটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে দলের প্রধান এবং সরকার প্রধান একই মানুষ হলে যেটা হয়, এমপিরা যারা কথা বলেন তারা স্বাধীনভাবে কথা বলতে পারেন না, কারণ তাকে তো দল থেকে বের করে দিবে, তাহলে তার এমপি পদ চলে যাবে। সত্যধারা। জি জি। এবং আপনি জানেন সংসদে যে কোনো বিলে সে তার দলের মতের বিরুদ্ধে মত দিতে পারতো না, অথচ জুলাই সনদে সেটার ব্যবস্থা আছে। আরও কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে, আপনি জানেন যে রাষ্ট্রপতির ক্ষমা বিষয়ক একটা নির্দেশনা আছে, আপিল বিভাগ বিষয়ক কিছু নির্দেশনা আছে। জি, তো এটা আসলে যে কোনো দলই যদি না ভোটের পক্ষে কথা বলে, জুলাই সনদের তো ক্ষতি হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তাদের নিজেদের কিন্তু দলীয় সংস্কৃতি এবং মানুষের সামনে সে জুলাই অ্যামেন্ডমেন্টের প্রতি তার বিশ্বাসযোগ্যতা হারাবে। এখন কেউ যদি এই রিস্ক নিতে চায় এটা তার ব্যাপার, তাই না? কিন্তু আমরা দেখছি যে এনসিপির মতন কিছু আমি এনসিপিকে দেখে আসলে একটু অবাক হই যে ওদের কাজকর্ম জানি কেমন। এনসিপি তো নিজেই সিগনেচার করে নাই। হ্যাঁ, তাদের কিছু দ্বিমত ছিল দেখে এনসিপি আজকে যেটা করেছে, একটা কমিটি করেছে যে সারা দেশে ওরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবে এবং এটার মূল দায়িত্বে থাকবে নাসিফ। হ্যাঁ, তো এই জিনিসটা আমার মনে হয় এটা দরকার ছিল, এবং আমার মনে হয় যারা জোটে আছেন কিংবা নাই, বা জুলাইকে যারা সমর্থন করেন, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, জুলাইকে সমর্থন করেন তারাই কিন্তু দেশের সব মানুষ না। কারণ যেই নেত্রী পালিয়ে গেছেন তিনি কিন্তু নিজের পরিবারের সদস্য ছাড়া আর কাউকে নিয়ে যান নাই, এমনকি তার নেতাদেরকেও নিয়ে পালিয়ে যান নাই। তারা বিভিন্ন জায়গায় ধরা পড়েছে, কেউ হয়তো পালিয়ে যেতে সক্ষম, মায়ের খেয়েছে, কেউ এখন জেলে আছে, কেউ পলাতক অবস্থায় আছে, কেউ আইসিইউতে আছে, তাই না? তো সেক্ষেত্রে এই মানুষগুলো কিন্তু কোনোভাবেই চায় না যে হ্যাঁ জয়যুক্ত হোক। আমি নাম্বার ওয়ান, আমি ফিলসফিক্যালি তাদের সারিতে দাঁড়াতে পারবো না, এটা আমাকে বুঝতে হবে। দ্বিতীয় হচ্ছে, আমাকে মানুষের কাছে যাওয়ার কিন্তু এটা একটা পজিটিভ সাইন যে আপনারা হ্যাঁ ভোট দেন, আমরা আপনাদেরকে দেখব। এখানে দলে ভোট দিতে হবে এটা আমার মনে হয় বলতেও হবে না, এটা দলের পরিচয়কে ছাপিয়ে যাবে 34শে জুলাইয়ের প্রতি আমাদের বিশ্বস্ততা। তো আমার মনে হয় এইটাকে যেই দলটা ধরতে পারবে, এটাকে বলে যে আমরা টাইমকে, সময়কে ধারণ করা, তাই না? যেটাকে যে এই সময়টাকে ধরতে পারবে তার জন্য সামনের যুদ্ধটা সহজ হয়ে যাবে। নীলুবার চৌধুরী মনি, আসলে অনেকের কাছে একটু অবাক লাগে এই কারণে যে সংস্কারের প্রশ্ন কে মাঠে আনছিল? প্রথম বিএনপি, এবং সেটা কত সালে? 23 সালে 31 দফা। এর মানে এই সংস্কার সংস্কারের ব্যাপারে বিএনপির এটা আরো কাজ হয়েছে, আরো বহু, কিন্তু 23 সালে একদম পূর্ণাঙ্গ আমরা 31 দফা প্রকাশিত হয়েছে। এখন বিষয় যেটা হলো যে তাহলে সংস্কারের ব্যাপারে তারা বলছে না কেন, এবং বলাটা খুব জরুরি, নতুবা বিএনপি নানান ধরনের কয়েকটা ছাড়া কয়েকটা জায়গায় আপনার নোট অফ ডিসেন্ট ছাড়া বিএনপি তো প্রায় সবগুলো মেনে নিয়েছে। বিএনপি তো বলেছে যে যেটাই সিগনেচার নিয়েছিল সরকার প্রধান সরকার, সেটা তো আপনার শো করেছে যেটা ওইটা ছিল না। বিএনপি বলেছে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, সেইখানে জামাত সহ অন্যান্য দল আর কিছু বলে না। এটা নিয়ে কথা বলা সবগুলো দলের একসাথে বলা উচিত ছিল, কারণ জামাতও সিগনেচার করেছে, বিএনপি সিগনেচার করেছে, বাম সংগঠন সিগনেচার করেছে, ডান মধ্যপন্থা অনেক সংগঠন সিগনেচার করেছে। তাইলে যেটাই সিগনেচার নিল সেটা তো তারা শো করলো না, শো করলো আরেকটা। তাহলে এটা অনেক বড় ব্লাব দেওয়া না? আপনি যে 1.5 বছর কাজ করলেন, কাজের একটা ফলাফল এটাই বলুক যে এরকম বলেছে বিএনপি, তো বলেছে এরকম করা হয়েছে, আমরা না ভোটে ভোট দিব। বিএনপি তো বলেছে, বিএনপির কথা সরকার শুনে নাই। সরকার তারপরে নিজেই 4টা পয়েন্ট বের করে সরকার এটাকে দিয়ে দিল যে এইখানে হা ভোট অথবা না ভোটটা আপনারা প্রয়োগ করতে পারেন। আপনিই বলেন 4টার কোনোটাই না আমি না মার দিয়া, চারটায় হ্যাঁ বা না আমাদের হতে পারে না। এখানে আমাদের আংশিক গ্রহণযোগ্যতা থাকবে, বা অনেকাংশে গ্রহণযোগ্যতা থাকবে, কিছু অংশে গ্রহণযোগ্যতা থাকবে না। তাহলে আমি এক কথায় হ্যাঁ অথবা না কেন দিব?
বলেন আপনি আমাকে। সে বলছে 70 ধারা, সেটা ঠিক আছে, আমি সেটাই গেলাম, কিন্তু আরেকটা তো আমার কাছে সেটা নাও হতে পারে। তাহলে আমি তার চারটার উত্তর তাহলে এক কি কথায় হবে আমি কিভাবে বলুন দেব? তো শেষ পর্যন্ত? সেটা আমি বলছি আপনাকে যে সবগুলো দলের এটা নিয়ে বসে সরকারকে বলা উচিত ছিল, চাপ প্রয়োগ করা উচিত ছিল যে তুমি এইখানে 4টা যদি দাও, 4টার অপশন দাও আলাদা আলাদা। কোনো কারণে যদি এই গণভোটে না জয়যুক্ত হয় তাহলে দায়িত্ব কার হবে, সরকারের না রাজনৈতিক দলগুলো? শোনেন, এটার সঙ্গে ওই জবাবটা আমি বলবো যে সেনাপ্রধান বলেছিলেন আপনারা প্লিজ কাদা ছোড়াছুড়ি করবেন না নিজেদের মধ্যে। আপনারা যদি এইভাবে কাদা ছোড়াছুড়ি করেন এই দেশের সার্বভৌমত্ব জি। হুমকির মুখে দাঁড়াতে পারে। আমিও ওই কথা বলবো, এটা আমিও জানি। জি, আজকে একটা সন্তান যেই হোক, হাদি চলে গেছে, আর ফিরে আসবে না। জি। আমি যত কষ্ট পাই, কান্না করি, ভালো বলি, মন্দ বলি, শত্রুতা করি, সে কিন্তু আর আসবে না সশরীরে। ঠিক ওরকম আর একটা সন্তানও চলে যাক, এটা আমি একজন মা হিসেবে চাইতে পারি না, কল্পনাই করতে পারি না। বিশেষ করে যারা একটা ফ্যাসিস্টের বিপক্ষে দাঁড়িয়ে যারা স্লোগানে মানে অন্ধকার দূর করেছিল, জি। সেই জায়গা থেকে আমি তাদের পক্ষের লোক ওইখানে, জি। ওই জায়গাটায়। কিন্তু তার মানে এই না যে আমি সম্পূর্ণ পক্ষে, আমি তো না, না। বিবেক আলাদা সম্পন্ন একজন রাজনীতি মানুষ থাকবে, সেটাই। না, আমি তাছাড়াও আমি একজন বিবেক সম্পন্ন মানুষ, আমি ওই 4টার সাথে আমি একমত হতে পারি না। জি। তাহলে এখনো সময় আছে। আমার চেয়ে, আমার কলিগের চেয়ে জি। এই দেশটা অনেক বড়। জি। এই দেশের যেখানে ভালো হবে, এই দেশের হ্যাঁ। সন্তানদের যেখানে ভালো হবে, সেটা নিয়ে চুলচেরা হিসাব করতেই পারে। ধন্যবাদ নীলুবার চৌধুরী মনি এবং মার্দিয়া মমতাজ, আপনারা আমাদের দীর্ঘ সময় দিলেন। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।